আমার উপরে পরিষ্কার শাসক দল 3 বার এমন অ্যাটাক করলো কেন, যেখানে আমায় প্রায় মেরে ফেলার মতো জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আপনি আমি এখানে বসে কথা বলছি, আপনার আমার পরিচয় পাকিস্তানি বা বাংলাদেশি নয়। পুকুরের ধার দিয়ে বাঙালি ঘুরছে দেখতে দেখতে, রোজগার এমন জায়গায় এনে দিয়েছে তৃণমূল। আমি আম জনতার কথা বলছি। আম ফাম কেউ কিছু, আম রোজ আম জাম জামরুল মাছ। সিপিএম এর কয়েকজন ক্যাডার আছে এখনো লাল চা খেতে খেতে মনে করেন যে লেনিন ঝান্ডা বেঁধে দিয়েছে চায়ের। শত্রুঘ্ন সিনহা হুই হয় হম করে। আচ্ছা কি মুশকিল ছিল আসানসোলে ইলেকশন জিততে গিয়ে, হেরে আলটিমেটলি লাল নীল ফুল আঁকা জাঙ্গিয়া পরে তারা জলে নেমে চান করে উঠে চলে এসছেন গোয়া থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কি? মা মাটি মানুষ। কার স্লোগান? খালেদা জিয়ার স্লোগানে বাংলাদেশে। মণিপুরে তারা গেলেন, তৃণমূল নেত্রী মাথার ওপর মোরগের একটা পালক ছিঁড়ে লাগিয়ে কাক্কু বলে এমন ডাকলেন, কালীঘাটের কাক্কু বিছানায় শুয়ে অক্কা পেলেন। 365 দিন ভাই তোমায় চুরি করতে কে বলে? রবিবার দিন ছুটির দিন একটু বউ বাচ্চার সঙ্গে থাকো। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কাটা হলো কুচো কুচো করে। তিনি কোনো কথা বলেছেন? চুপ করেছিলেন। তারা কারা? তারা কি বিজেপির ভোটার না, তারা সিপিআইএম এর ভোটার ছিল। যে এদের যদি বাড়তে দেওয়া হয়, কালকে আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে আমারই মেয়ে বউকে নিয়ে ভেতরের ঘরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেবে। সুকান্ত মজুমদারের যে কাজ এবং দায়িত্ব, সেই কাজ এবং দায়িত্ব দিলীপ ঘোষের। পার্থ চট্টোপাধ্যায় এত টাকা ঝেড়েছে, এত বান্ধবী, তার মধ্যে একটা বান্ধবীর খাটের নিচে থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে। বাকি বান্ধবীদের ঘরে ভাগ্যিস যায়নি, কি নাকি খেলনা পেত। আবার কার নামে মার্ডার কেস বোধহয় নন্দীগ্রামে কোথায় কে রয়েছে, তাকে আমার প্রার্থী, মানে কি কোন অশিক্ষিত বলেছে? রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা বলি না, বলি কি বলি না? তাহলে কি অপমান করি? তাহলে ওই মন্তব্যের পর, ওই সম্বোধনের পর আপনাদের দল থেকেই তো অনেকে বলেছিলেন যে হ্যাঁ ভুল করে বলে ফেলেছেন, সেটা কেন বললেন? ওনার বাড়িরই কেউ হবে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে যাচ্ছেন, এটা দেখতে চেয়েছেন তৃণমূল দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নাকি রুদ্রনীল ঘোষের কবিতা? ভালো কবিকে। এই যে দল বদলু, গিরগিটি, নানা তকমা লেগেছে আপনার গায়ে। হাওড়া শিবপুরের বাবাই, ঘরের ছেলে, বিধানসভা নির্বাচন প্রার্থী। আপনার তো প্রথম থেকেই ইচ্ছে ছিল হাওড়া থেকে দাঁড়ানোর। প্রথমেই সবাইকে নমস্কার জানাই। শিকড়ের না আলাদা একটা গন্ধ আর আলাদা একটা আরাম থাকে। ঠিক তাই। যতই বৈভব, যতই সাফল্য, কিন্তু নিজের বাড়ির ওই যে আন্তরিকতা, ছোটবেলার স্মৃতিগুলোকে তারা আবার জাগিয়ে তোলেন। যখন তোর মনে আছে জানিস অমুক জেঠু আর নেই, শরীর খারাপ হয়েছিল, তিনি গত হলেন। আর তুই কি জানিস বুলটির বিয়ে হয়ে গেছে, তোদের পাশের বাড়িতে থাকতো রে। তো এই যে যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু কোথাও আবার ওই রুটটাকে চিনিয়ে দেয়। দলমত নির্বিশেষে মানুষ ফোন করছেন যে তুই এখান থেকেই লড়, এখান থেকেই যে আমাদের আশীর্বাদ আছে। মানে তারা কিন্তু আমার যুযুদান পক্ষ রাজনৈতিকভাবে, মানে বলতে গেলে কেউ তৃণমূলের, কেউ বামেদের, কিন্তু তাদের নেতা তারা ওখানে। তারা ফোন করছেন যে আমরা চাই তুই এখান থেকে বিধায়ক হ, তুই জেত। তোমাদের দল শুনে ফেললে বকাবকি করবে। বলে আরে কি মুশকিলে করে, বাড়ির ছেলে বাড়িতে থাকবে। 2021-এ ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে আপনি হেরেছিলেন প্রায় 29,000 ভোট। এবার আপনার প্রতিপক্ষ হচ্ছে রানা চট্টোপাধ্যায়। অনেকে বলছেন তুলনায় দুর্বল প্রতিদ্বন্দ্বী। তো কিছুটা কি দুশ্চিন্তা লাঘব হলো? না, তা নয়। আমি ধন্যবাদ জানাবো যে আমার দলকে, যে ভবানীপুরের মতো এত কঠিন একটা সিট, বিশেষ করে কঠিন কেন ছিল ওই সময়তে, আর পশ্চিমবঙ্গের শাসক দলের পুরো রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার আঁতুড়ঘরটাই ছিল হচ্ছে ভবানীপুর। কারণ সম্মানীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় সেটা। এবার অন্তত শাসক দল একটু ব্রেক লাগাবার চেষ্টা করেছে তৃণমূল। যে মানুষের কাছে ফিল্ম স্টার, যাদের অনেকেই আমার বন্ধুরা রাত্রিবেলা সানগ্লাস পরে ঘোরেন, এটা তাদের ইচ্ছা, তাদের ভালোবাসা। আমি মানুষের থেকে যদি আমার চোখটাকে সরিয়ে রেখে দিই, অবশ্যই রোদ্দুর হলে যে কোনো মানুষ পড়েন, আমরা সবাই পড়বো, ঠিক আছে, কিন্তু আমি অভিনয় বা গান বলি বা অন্য প্রফেশনের জায়গা বলি, যেখান থেকে জনপ্রিয় হওয়ার অনেক বড় রাস্তা রয়েছে, তার কারণটা একদমই আলাদা।
কেউ দারুণ ভালো অভিনয় করছেন, কেউ দারুণ ভালো গান গাইছেন, কেউ দারুণ ভালো ডাক্তার নিজের কাজ করছেন, বা উকিল বা অন্য যে কোনো প্রফেশনের মানুষ হতে পারেন। তিনি শুধু নিজেরটুকুই জানলেন, প্রফেশনটুকু, কিন্তু বাকি সাধারণ যে মানুষ রয়েছেন, যাদের অধিকাংশই গরিব এবং একটা বিস্তৃত পরিসংখ্যা আছে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমি সেই সমাজটার সঙ্গে মিশলামই না। আমি আমার নিজের শুটিং, নিজের ক্যামেরা বা নিজের প্রফেশনের আর্থিক সাফল্যটাই বুঝলাম, ঠিক আছে। আমি মানুষের মধ্যে ভিড়ে তাদের ঘামের যে গন্ধ, আমি সেই স্মেলটাই নিলাম না। আমি অলিগলির ভেতরে কোথাও ড্রেনে জল জমে থাকে, কোথায় অসুখ বিসুখ হয়, সেখান থেকে তাদের দুর্গতি কি হতে পারে, আমি যেহেতু এটা চকচকে জীবনে থাকি, তাই ওখান থেকে আমি নাকে রুমাল দিয়ে সরে গেলাম। এইরকম না প্রচুর প্রার্থীকে তৃণমূল কনস্ট্যান্ট গুঁজত। শিল্প জগৎ থেকে ডেফিনেটলি প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু এমন মানুষ কেন যারা বাকি জগতের অন্য মানুষের দুঃখের সঙ্গে জীবন কাটান না, মিছিলে নামেন না, নামলে সানগ্লাস ছাড়া তারা নামেন না। তো এইটা না কোথাও একটা অদ্ভুত বিরক্তিও তৈরি করেছিল। সামাজিক ক্ষেত্রে তাদের জ্ঞান, তাদের কথা শুনে প্রচুর হাসাহাসি শুরু হয়েছে। গরিব মানুষের জীবনটা কেমন করে বাঁচছেন, তাদের জীবনের এই সময় যন্ত্রণাটা কি, সেটা যদি অন্তর দিয়ে ফিল না করেন, তাকে না কেউ গ্রহণ করবার জায়গায় আজকে যে সময়টা তৈরি হয়েছে, এই সময়টা কিন্তু তারা প্রত্যাখ্যাত। এবং এই কারণেই বোধহয় এবার শাসক দল সেই বিপদটা বুঝতে পেরে, যাদের অনেক নাম শুনতে পাওয়া যাচ্ছিল, সেই নাম, একটা দল তো সবার আগে নিজের স্বার্থ ভাববে, এটা খুব স্বাভাবিক। তো ফলত তাদের অলংকার করে তারা রেখে দিয়েছেন ওই বিয়ে বাড়িতে পড়বার জন্য। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে যেটা হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করি বলে আমি সমাজকে চিনে ফেলেছি, এই করে বেশ কিছু লোকজন কিন্তু এই আবেগের জায়গা থেকে প্রার্থী হয়ে যাচ্ছিলেন। এবার যাই হোক, সেটা আটকেছে কিছুটা বিপদ বুঝতে পেরে। সতর্কতা তো এমনি আসে না। আমার ওপরে পরিষ্কার শাসক দল 3 বার এমন অ্যাটাক করলো কেন, যেখানে আমায় প্রায় মেরে ফেলার মতো জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তো তার মানে লড়াইটা কঠিন ছিলেন। বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুধে রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নিজের মাটি ছেড়ে নন্দীগ্রামে চলে যেতে চাইলেন কেন? একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আমার যেটা প্রশ্ন ছিল, রানা চট্টোপাধ্যায় তুলনায় দুর্বল প্রতিদ্বন্দ্বী, তাতে কি রুদ্রনীলের একটু সুবিধা হচ্ছে না? আমি প্রথমে একটাই কথা বলি যে এমনিতেই তৃণমূল এই সময় নিজে দুর্বল। শিবপুরের বিধায়ক কে ছিল জেতা? মনোজ তিওয়ারি। তো মনোজ তিওয়ারির বিরুদ্ধে তোলাবাজির এত অভিযোগ, গুন্ডামির এত অভিযোগ, তাকে দল টিকিট দিল না, জানে দিলেই পরিষ্কার মানুষের ক্ষোভ তার উপরে ঝাঁপিয়ে পড়বে। যে ক্ষত তৃণমূলের বিধায়ক শিবপুরের মানুষের উপরে তৈরি করেছেন, সেখানে মলম দেওয়ার জন্য একজন ডাক্তারবাবুকে পাঠানো হয়। তিনি কি নতুন? না, তিনি তার পাশের বিধানসভা বালির সেইখানের বিধায়ক ছিলেন। তিনিও সেখানে এমন একটা অবস্থা তৈরি করেছেন যে কারণে বালিতে তার দাঁড়ানো মুশকিল হয়ে গিয়েছে। যদি শিবপুরে কোনো রকমের ঠেকনা দেওয়া যায়, তাই বালির ফেলিয়ার বিধায়ক, তাদেরকে কি শিবপুরের লোকেরা চেনে না? টোটাল হাওড়া শহর জুড়েই কার্যত ডাস্টবিন বানিয়ে রেখে দিয়েছে তৃণমূল পরিচালিত এই কর্পোরেশন বা প্রশাসন। ক্রমাগত শাসন ক্ষমতায় থাকবার ফলে এবং তার সঙ্গে সঙ্গে ক্রিমিনাল এবং পুলিশের একটা অদ্ভুত লোকাল আঁতাত যে তৈরি হয়েছে, সেটাকে না ভেঙে সেটার পক্ষেই কার্যত তৃণমূল প্রশাসন উদাসীন থেকেছে। তো ফলত তোলাবাজি বেড়েছে, অবৈধভাবে কাউন্সিলরদের দিয়ে পুকুর ভরাট। কিছুদিন আগে দেখলেন যে হাওড়া গোলাবাড়ি, সেখানে গোলাগুলি চলল প্রকাশ্যে, এবং যিনি গুলি চালালেন যারা দুষ্কৃতী, তারাই সেখানে বিধায়কের বাইকে করে উঠে ঘুরে বেড়াচ্ছেন। তো এই যন্ত্রণা থেকে হাওড়াবাসী মুক্ত হতে চাইছে। রানা বাবু আমার ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী কি?
না প্রার্থী নয়, এটা আলোচনার মধ্যেই আসছে না। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ, এটা কিভাবে মোকাবিলা করবেন? কারণ শিবপুরেও তো সংখ্যালঘু ভোটার রয়েছেন। দেখুন, প্রথম হচ্ছে যে আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কে, আপনার ধর্ম কি, আপনি যদি বলেন আমি গর্বের সঙ্গে বলছি আমি হিন্দু, আপনি সাম্প্রদায়িক হন নাকি? আপনার নিজের সম্প্রদায়কে সম্মান করা এবং তুলে ধরা এটা আপনার বেসিক দায়িত্ব। পশ্চিমবঙ্গে এত অভাব, পশ্চিমবঙ্গে এত দুর্নীতি লাগাতার, সরকারিভাবে তার বিরুদ্ধে কোনো বন্দোবস্তই নেওয়া হয়নি যতক্ষণ না লোক জানাজানি হয়ে গেছে। এতগুলো বেকার যখন লাইনে দাঁড়াচ্ছেন, চোখের জলের লাইন, যারা মাস্টার ডিগ্রি করেছেন বিভিন্ন সাবজেক্ট, কেউ এমটেক, কেউ বিটেক, কেউ এমএসসি, এমকম, তারা যখন দাঁড়াচ্ছেন সেই লাইনকে দেখে শাসক দল উল্লাস করে বলছে এই এত মানুষকে আমরা বেকার ভাতা দিচ্ছি। আবার তৃণমূলের নেতাই বলছেন আসলে ওগুলো পান গুটকার খরচ, ডেলি 500 টাকা করে দিদি দিয়ে একটু ঠান্ডা করছে। এটা আমার কথা নয়। ক্রমাগত চাকরি চুরি, এবং যাদের চাকরি চুরি হলো তারা যখন বিক্ষোভ জানাতে যায়, তিনি হিন্দু হোক বা মুসলমান হোক, বিকাশ ভবনের সামনে রাস্তায় পুলিশ এবং তৃণমূলের ক্রিমিনাল তাদের পিটিয়ে রাজপথ রক্তাক্ত করল। শুধু রক্তাক্ত একা হিন্দু বাড়ির শান্তনু চক্রবর্তী হয়নি, আমার মুসলমান বাড়ির ভাইটা সামিউল ইসলাম, তার রক্তও পড়েছে। আমি আমার হিন্দুদের হয়ে কথা বলছি, এটা তো হিন্দুদের হোমল্যান্ড। এ কারণেই তো পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। ইতিহাসটা যারা ভোলাবার চেষ্টা করছে তারাই তো পাপ করছে এবং শয়তানি করছে, সবাই জেনে গেছেন। 10 থেকে 15,000 টাকার চাকরি যদি কেউ পায় সে মনে করে বেঁচে গেছি, অন্তত বাবা মায়ের সঙ্গে রাত্রিবেলা ভাত রুটি খেতে পারবো, বাড়িতে ফিরে কাজ করবো। আদারওয়াইজ তাকে পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী মেধা শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। এটা ভালো থাকা? যাদের চাকরি চুরি হচ্ছে তাদেরই পুলিশ পেটাচ্ছে, উড়ে গিয়ে বুকে লাথি মারছে, কেউ ভুলে যায়নি। এটা ভালো থাকা? 26,000-এর চাকরি চলে গেল দুর্নীতির জন্য শিক্ষা দপ্তরের, এটা ভালো থাকা? 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেল, এটাকে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো থাকা বলছেন? হিন্দুদের দেবদেবীদের মূর্তির গলা কেটে ফেলে দেওয়া হচ্ছে, মা কালীকে প্রিজন ভ্যালে তোলা হচ্ছে, এটা ভালো থাকা? মুখ্যমন্ত্রীর কলেজ থেকে শুরু করে বাকি অন্যান্য স্কুলগুলোতে যেখানে হিন্দু মুসলিম সব এক হয়ে গিয়ে আমরা সরস্বতী পুজো করতাম, এটা আমাদের বাংলার সংস্কৃতি, যার যার ধর্মীয় আচরণ সেটা আলাদা থাকুক না কেন, সেখানে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। এইটা তৃণমূল নেত্রী বলছেন ভালো থাকা, এটা ভালো থাকা? এলাকায় ক্রিমিনালরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়া বা চায়ের দোকানে শাসক দলের যে দুর্নীতিপরায়ণ নেতা মন্ত্রীরা রয়েছেন যারা জেলে যাচ্ছে আর আসছেন জামিনে, এই দৃশ্যটাকে ভালো থাকা বলে? আমার 30 to 40% মুসলমান বন্ধু আজও সম্পূর্ণ একটা ভুল তথ্য দিয়ে সিপিএম এর সিলেবাসকে আঁকড়ে ধরে যারা হিন্দু ধর্ম অস্বীকার করাটাকেই সেকুলারিজম বলেন, এর থেকে চরম শয়তানি আর কিছু হতে পারে না। এটা তো হিন্দুত্বেরই মাটি। বাকি হাওড়ার একটা পোর্শনে কিছু মুসলমান মানুষ রয়েছেন, আমি তাদের সঙ্গে তো পড়াশোনা করে বড় হয়েছি, তারা তো বন্ধু বান্ধব। আমি যখন হাওড়ার প্রার্থী হলাম আমার শুধু হিন্দুরা ফোন করেছেন তা নয়, তারাও ফোন করেছে, আয় দেখা হবে, বাড়িতে আসিস একদিন, যাব। এই যে একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করা হচ্ছে, কিছু উগ্রবাদ নিয়ে বেঁচে থাকা কিছু মুসলমান যুবক যাদের হাতে কাজ নেই, যাদের হাতে শওকত মোল্লা, জাহাঙ্গীর বা শেখ শাহজাহানের মতো এলাকা দখলকারীর গুলি বন্দুক বোম তুলে দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে, তারাই অশান্তিগুলো তৈরি করেন। বাকি মুসলমান সমাজ তারা চাইছে শিক্ষক হতে, সাংবাদিক হতে, তারা চাইছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো সুস্থ প্রফেশনে গিয়ে তাদের জীবিকাকে তুলে ধরতে, এই দেশকে ভালোবাসতে। একটা কোনো প্রকল্প রয়েছে যা হিন্দুর জন্য কেবলমাত্র আর মুসলমানের জন্য নয়? উল্টে মুসলমান সম্প্রদায়ের জন্য বেশি সুবিধাজনক আরো কিছু ব্যবস্থা রয়েছে যা এর আগে কংগ্রেস সরকার করেনি। তো ফলত এই যে বিভাজনটা ভোটের জন্য তৈরি করে এই সহজ সরল মুসলমান সমাজকে যে টুপি পরাবার চেষ্টা করা হয়েছিল, তাদের ফেজ টুপি নয়, রাজনৈতিক টুপি, এই টুপি সিপিএম এর থেকে তারা খুলে ফেলেছে
তৃণমূলেই বোকা বোকা টুপি পরাবার চেষ্টা করেছিল অবৈধ রোজগার বাড়িয়ে দিয়ে। তার দলে তার কিছু পাষণ্ড খবরদার রয়েছে যারা খবর দেয় ভুল খবর, সেটা দিয়ে ওনার এই 26-এ ডুবে যাওয়াটা কনফার্ম করেছে। বিরোধীরা ইতিমধ্যেই বলছেন এবারও ধরাশায়ী বিজেপি। বিরোধী কে? আপনি বলুন। টেলিভিশন চ্যানেলে সেজেগুজে আসা লোকজনকে আপনি বিরোধী মনে করেন? বামপন্থীদের। তারা নিজেরাই নিজেদের বিরোধী, যারা সেকুলারিজম সম্পর্কে মিথ্যে কথা বলেছে, ইতিহাস পাল্টে দিয়েছিল। হিন্দুদের হোমল্যান্ড যা শ্যামাপ্রসাদ মুখার্জিদের জন্য, মেঘনাথ সাহাদের জন্য তৈরি হয়ে আপনি আমি এখানে বসে কথা বলছি, আপনার আমার পরিচয় পাকিস্তানি বা বাংলাদেশি নয়, সেটা তো এই লোকটার জন্য। সিপিএম কোথায় বিরোধী? সিপিএম এর কয়েকটা নেতা বেঁচে আছে, সিপিএম এর ভোটার নেই। সাংসারিক লোকজন তারা বিশ্বাস করেন যে সিপিএম কোনোদিন ফিরে আসবে না, তারা ভোট দেন বিজেপিকে। সিপিএম এর কয়েকজন ক্যাডার আছে এখনো লাল চা খেতে খেতে মনে করেন যে লেনিন ঝান্ডা বেঁধে দিয়েছে চায়ের কাপে, এটা তাদের আনন্দ। বামেদের ভোট দেওয়া মানে তৃণমূলের হাত মজবুত করা, ওই ভোটগুলি নষ্ট হবে। তৃণমূল প্রথম দিকে এসে তার ঠিকঠাক কাজ শুরু করবার পর তারা চুরিতে মত্ত হয়ে গেল, তারা নিজেরা নিজেদের জাঁতাকলে জড়িয়ে পড়ল। রেগুলার চুরি, একটা না একটা খবরের কাগজ খুললেই চুরি, রোজ ফলত জেল আর বেল। এই মাঝে মাঝে বলে না ইলেকশন চলে এলেই অ্যারেস্ট করার মরশুম। আরে অ্যারেস্ট তো আর পরিষ্কার, এ তো প্রেমিকাকে লাভ লেটার দেওয়া নয়। আপনি অপরাধ করেছেন, আপনি অ্যারেস্ট হয়েছেন। এখন 365 দিন তৃণমূলের কোনো নেতার কেউ না কেউ, যদি ছোট বা বড় হোক নেতা হোক না কেন, চুরি আর জোচ্চুরি যদি রোজ করে যায়, তো তাহলে সেটা কি ইলেকশনের মধ্যে পড়ে না ইলেকশনের বাইরে পড়ে? তো সারাক্ষণই 365 দিন। ভাই তোমায় চুরি করতে কে বলে? রবিবার দিন ছুটির দিন একটু বউ বাচ্চার সঙ্গে থাকো, তা নয়। তুমি চুরি করাতেও ছুটি নেবে না, সারাক্ষণ মাথায় পেঁচ। ফার্স্ট বলেন এসআইআর করতে দেব না, মানে চাল থেকে কাঁকর বাঁচতে দেব না, অর্থাৎ মৃতদেহ নাম বাদ দিতে দেব না, ডাবল কার্ড ভোটারের নাম বাদ দিতে দেব না। কিসের আতঙ্ক তার? মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোত্থেকে একটা শালটাল কিনে তার দলের লোকজন প্রচার করলো, উকিল হয়ে গেছেন তিনি। ইয়েস স্যার, নো স্যার, এই সমস্ত করে তিনি কি করলেন কে জানে, কারা তাকে বুদ্ধি দিয়েছিল। তিনি এমন লাফালাফি করলেন, সুপ্রিম কোর্টের ভুরু ওপরে উঠে গেল। ড্রামা ভালো, ওভার ড্রামা খারাপ। এমন লাফালাফি করলেন, সুপ্রিম কোর্টের সন্দেহ হয়ে গেল। তারা কি করলো? বিচারকদের বলল আপনারা জুডিশিয়াল অফিসার হন, এই যে 60 লাখের মধ্যে কারা আসলে ভোটার আবার যোগ্য বা অযোগ্য আপনারা বাছাই করুন। তাদের বিরুদ্ধে আবার কোর্টে যাচ্ছিলেন, গেছে তৃণমূল থেকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বাংলা এবং বাঙালির অস্মিতার কথা বলে নতুন যে রাজ্যসভায় পাঠালো একজনকে, মেনকা গুরুস্বামীকে। সুপ্রিম কোর্টের বিচারপতি স্পষ্ট বলে দিলেন একদম গন্ডগোল করবার চেষ্টা করবেন না, কড়া শাস্তি দেবো, যান বাড়ি যান। তৃণমূল এখানে মিথ্যা কথা বললো আমাদের জয় হয়েছে। এ কি থাপ্পড় খেলে, আইনের লিগাল থাপ্পড় খেয়ে কেউ জয় বলে? হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কাটা হলো কুচো কুচো করে। তিনি কোনো কথা বলেছেন? চুপ করেছিলেন। তারা কারা? তারা কি বিজেপির ভোটার? না, তারা সিপিআইএম এর ভোটার ছিল। তাদের কাটা হচ্ছে, পুলিশ ফোন তুলছেন না। তিনি একটাও কোনো বিবৃতি দেননি পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে। তিনি সংখ্যালঘু ভোটটার দ্বারা আমি জিতবো, ফুরফুরা শরীফে কখন তহা সিদ্দিকী, কখন কাসেম সিদ্দিকী, কি করব, এই সমস্ত অপরিকল্পিত ভাবনার জায়গা থেকে একটা অসহিষ্ণুতা তৈরি করেছেন এবং যে জালে নিজে তিনি জড়িয়েছেন। যেভাবে ক্রিমিনাল এবং পুলিশ এক টেবিলে বসে চা খায় তৃণমূলের নির্দেশে, সেই তৃণমূলের নেতাও ভাবে যে এদের যদি বাড়তে দেওয়া হয়, কালকে আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে আমারই মেয়ে বউকে নিয়ে ভেতরের ঘরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেবে এই ক্রিমিনালেরা। দুর্ভাগ্যজনকভাবে যা করতে পারতেন সেটা না করে এমন একটা পরিবেশ তৃণমূলে তৈরি হয়েছে, সেখানে দুজনের কথা বলা ছাড়া বাকি অন্যান্য নেতা নেত্রী যেন গরু ছাগল, তাদের কথার কোনো ভ্যালু নেই। এটা কোনো সম্মানজনক অবস্থান হতে পারে কোনো দলে? বিএলওদের এমন থ্রেট দিলেন, একটাও নাম না কাটা যায়, বলার সঙ্গে সঙ্গে 2200 বুথে লোকে দেখতে পেল বিএলওরা প্রাণ ভয়। 2200 বুথে এমন তালিকা তৈরি করেছে যেখানে 23-25 বছরে কেউ নাকি মারাই যায়নি, অমর, কারুর বয়স 150-200 হয়ে গেছে। দলের অন্দরেই একাধিক গোষ্ঠী, শিবপুর নিয়েও অনেকে নাখুশ। রুদ্রনীলের কি মত? দলীয় কোন্দল আটকাতে পারবেন?
ভারতীয় জনতা পার্টির দলের দলীয় কোন্দল কোনোদিনই চেষ্টা করলে তৃণমূল বা সিপিএম এর স্তরে যেতে পারবে না। তারা যদি হিমালয় হয়ে থাকে তো তাহলে বিজেপির দলীয় কোন্দল বলে যদি আপনি দাবি করেন তাহলে সেটা হচ্ছে উই ঢিপির মতো। আমি দাবি করছি না, আপনার কি মত নেই বলছি, আপনিও জানেন সেটা। বলছি দেখুন, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দলীয় কোন্দল না দুটো আঙ্গিক? খুব সিম্পল ওয়েতে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে যেহেতু যেমন খুশি সাজো, তৃণমূলের মতো তো নয় যে দুজন বলে দিলেন একজন বলে দিলেন সেটাই খেলা, এমনটা নয়। ঠিক আছে, এখানে এককভাবে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। রাজ্য এবং কেন্দ্র যেহেতু ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তারা একদম কমিটি করে করে ঠিক করেন। সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যা দায়িত্ব এবং কাজ, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সেই কাজ নাকি? সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যে কাজ এবং দায়িত্ব, সেখানে এন্ট্রি করতে পারবেন নাকি? আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তার কাজ এবং দায়িত্ব আলাদা। সুকান্ত মজুমদারের যে কাজ এবং দায়িত্ব, সেই কাজ এবং দায়িত্ব দিলীপ ঘোষের নাকি? পাড়ায় লুকিয়ে ফেলবার যে সুযোগটা ছিল, এত মিডিয়া আসেনি, প্রত্যেকেই রিপোর্টার হয়ে যাননি, তার মোবাইল ক্যামেরায় ভিডিও বা ছবি উঠছে, সেটাকে তারা ব্যবহার করতে পেরেছিলেন। যদি মোবাইল বা এই এত মিডিয়া আগে চলে আসতো, সিপিএম 34 বছর নয়, তার আগের 10 বছর আগেই ফিনিশ হয়ে যেত। বাঙালিদের কাছের হয়ে উঠতে পেরেছে বিজেপি। অনেকে এখনো মনে করেন যে হিন্দি আগ্রাসন এখনো জারি রয়েছে। এই হিন্দি আগ্রাসনটা কি, আমার এটা খুব জানবার ইচ্ছা। আপনি জানেন না? না, হিন্দি আগ্রাসনে তৃণমূলকে ছাপিয়ে যেতে পারবে না বিজেপি। যেভাবে এই উত্তরপ্রদেশের রাজীব কুমারকে, তার মতো বাঙালি তার কেউ হয় না, বা মেনকা গুরুস্বামীর মতো বাঙালি কেউ হয় না বলেই তাদের রাজ্য সভায় পাঠালো। আমি ভেবেছিলাম যে অন্তত যে 30% ভোটের দিকে লালায়িতভাবে তাকিয়ে থেকে তৃণমূল রাজনীতি করে, তাদের কোনো প্রতিনিধিকে তারা রাজ্যসভায় পাঠাবেন, কিন্তু তাদের বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ করা উচিত হয়নি। যাই হোক, মুসলমানরা জেগে উঠেছেন বলে তার এই রাগ, এটা ঠিক নয়। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বললেন, আমি শিবপুরে দাঁড়াতে যাচ্ছিলাম, শিবপুরের প্রার্থী কে ছিলেন? অত্যন্ত গাঢ় বাঙালি, যার নাম মনোজ তিওয়ারি, তাই না? ইউসুফ পাঠান, রাসবিহারী বোসের মতো নাকি? শত্রুঘ্ন সিনহা, রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি। মানে কার নাম বল, কার নাম বল? কিন্তু কখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কোনোদিনই এই বিষয়টাকে আমলই দেয় না। এটা ভারতবর্ষ। আমাদের ঠাকুমারাই বলতেন, এই রিক্সা ইধারাও সাবধানে মুঝকো উঠাও, এই তাড়াতাড়ি কিউ চলতা হয়, এই তো বলতেন। অসুবিধা তো তখন হয়নি। ভারতবর্ষের সব থেকে বড় দল, তার দলের নির্বাচন যখন হবে, তৃণমূল হতে পারেনি, তারা গোয়ায় গেছেন ইলেকশন জিততে গিয়ে, হেরে আলটিমেটলি লাল নীল ফুল আঁকা জাঙ্গিয়া পরে তারা জলে নেমে চান করে উঠে চলে এসছেন গোয়া থেকে। তাই আমরা কি করতে পারি? মণিপুরে তারা গেলেন, সেখানে গিয়ে তৃণমূল নেত্রী মাথার ওপর মোরগের একটা পালক ছিঁড়ে লাগিয়ে কাক্কু বলে এমন ডাকলেন, কালীঘাটের কাক্কু বিছানায় শুয়ে অক্কা পেলেন। তা আমরা কি করতে পারি? তারা ভারতবর্ষে নিজেদের প্রচারটা করতে পারেননি, প্রত্যাখ্যাত হয়েছেন। আমরা কি করতে পারি? যারা রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, মা সারদা তৃণমূল বলে স্লোগান দিয়ে বাঙালির অস্মিতাকে ছোট করে, যারা এই ভগবান শ্রী চৈতন্যদেবের নবতম রূপ নাকি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বলে শ্রী চৈতন্যদেবকে ছোট করেন, যারা রবীন্দ্রনাথের ছবিতে আগুন দিয়ে বলেন বুঝতে পারিনি, চিনতে পারিনি, টিএমসিপি ছাত্র নেতা, তো তারা বাঙালির অস্মিতা কোন কারণে ঢেকুর তুলে বলেন তো জানি না। তিনি ভারতীয়। ইউসুফ পাঠানকে নিয়ে আমরা কখনো অসম্মানজনক কথা বলবো না। তিনি মুর্শিদাবাদের কিছু জানেন না, এইটা নিয়ে আপত্তি করবার। তিনি এখানে থাকেন না। শত্রুঘ্ন সিনহা, হম করে, আচ্ছা কি মুশকিল ছিল আসানসোলে? তার বয়স হয়েছে, ঠিক আছে, তুমি তাকে এখানে আনলে কেন? আসানসোলের মানুষ তার এমপি থেকে কোনো সুযোগ সুবিধা পাবে? তৃণমূল আসলে বাংলাদেশিদের বাংলা ভাষায় কথা বলে বলে তাদের ভোটার বানিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল। যখন অন্য জায়গা থেকে তারা চাপ খাচ্ছিল, এই ভোটারটাকেই তৃণমূল ভোটে ইউজ করে বলেই এই বাঙালি তাড়াচ্ছে, বাংলাদেশিকে তাড়াচ্ছিল। বেশ করেছে। ভারতবর্ষের মুসলমানরা, আমাদের বনেদি বাঙালি মুসলমানরা বাংলাদেশি মুসলমানদের তাড়িয়েছে, বেশ করেছে। সারা পৃথিবী ধর্মশালা নাকি?
এসো বৈশাখ এসো এসো, আমার ভোটার হয়ে কোলে বসো, চ্যাংড়ামো হচ্ছে। কেন্দ্রীয় সরকার বারবার পরিষ্কার বলেছে বাংলাদেশের যে বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের লাগোয়া, তার জন্য জমি দিন। জমি দেয়নি কিছুতে। ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী চলাই দেশ। কেন্দ্র সরকার চাইলে যেমন তারা নিজেরা জমি নিয়ে ফেন্সিং দিতে পারে না, রাজ্য সরকারকে অনুমোদন দিতে হয়, সেটা দেয়নি। কিসের স্বার্থে? ওই সিপিএম এর সিলেবাসে ভেজাল ভোটার ঢোকাবার স্বার্থে। কিন্তু দেশের ক্ষতি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে এখান থেকে জঙ্গি ঢুকিয়েছে সিপিএম। তারপর তিনি এখন কি ঢোকালেন? জামাতের লোকজন, সিমির মতো নিষিদ্ধ সংগঠনের লোককে তিনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন। কি করবেন? তৃণমূল মাছ কিনেছে 2 কেজি, আর অজুহাতে শাক কিনেছে 250 গ্রাম। তারপর ভাজতে গিয়ে এইটুকু হয়ে গেছে। লেজা চাপা দেবে না মুড়ো চাপা দেবে, বেরিয়ে যাচ্ছে। তারা নিজেরা নিজেদের ঠিক করতে পারতেন, করবেন না। তাদের বাংলাদেশের টাকাও চাই। এই রেশন, চাল, ডাল, দেখুন যারা চুরি করেছে তাদেরকে প্রার্থী করেছে। এই বালু, এ তো তৃণমূলের ভোটারেরও চাল ডাল ঝেড়ে বেঁচে দিয়েছে। জেল খেটে এখন জামিনে রয়েছে। তাকে প্রার্থী করে তৃণমূল কি ইঙ্গিত দিল? আমরা চোরেদের পক্ষে। পার্থ চট্টোপাধ্যায় এত টাকা ঝেড়েছে, এত বান্ধবী, তার মধ্যে একটা বান্ধবীর খাটের নিচে থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে। বাকি বান্ধবীদের ঘরে ভাগ্যিস যায়নি। কি নাকি খেলনা পেতো, কি নাকি টাকা পেতো, কেউ জানে না। তিনি এবার বেরিয়ে এসে বলছেন শরীর খারাপের অজুহাত দিয়ে জামিন পেয়েছে। তিনি বেরিয়ে এসে বলছেন যে আমার তো তাও পরিষ্কার একটা বান্ধবী আছে, অসুবিধে কোথায়। মানে হাঁটু কেন? গোড়ালির বয়সী বান্ধবী, ভালো। তিনি বেরিয়ে বলছেন আমার তো একটা বান্ধবী আছে, অন্য তৃণমূল নেতাদের তো 3-4টা করে বউ। এ কি? আবার কার নামে মার্ডার কেস বোধহয় নন্দীগ্রামে কোথায় কে রয়েছে, তাকে আমার প্রার্থী, মানে কি? আচ্ছা রুদ্রনীল, আরেকটু আমরা বাঙালিদের প্রসঙ্গে আসি, যেটা আমরা আগের প্রশ্নে ছিলাম। বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি। কিন্তু বিজেপির দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী মানে তারা অনেক ক্ষেত্রে মাছ, মাংসে ইত্যাদিতে ফতোয়া জারি করেছেন। কে? কোথায়? অনেক বক্তৃতাতেই বলা হয় পশ্চিমবঙ্গের বাঙালি মাছ ভাত ছাড়া থাকতে পারে না। এক্স্যাক্টলি, মানে এটা যার যার নিজস্ব একটা মানে নিজস্ব চয়েস আর তাই সেটাই তো আছে। এবার আরেকটা প্রসঙ্গে যদি আসি, আমাদের এখানে তো প্রত্যেকটা জায়গাতেই, বরং মাছ ভাত না হলে আমাদের সম্মানীয় সভাপতি পরিষ্কার সমীপ ভট্টাচার্য বলেই দিয়েছে যে মারামারি লেগে যাবে। বরং বেশি করে পরিষ্কার মাছ খাওয়াতে হবে। আমাদের প্রত্যেকটি যতগুলি রাজনৈতিক কর্মসূচি হয়, এই যে পরিবর্তন যাত্রা চললো, আমাদের বিভিন্ন জায়গায় ঘুরলাম, চিকেন ফিকেন করবার, আমি বলি টান মেরে ছুঁড়ে ফেলে দেবো যদি না মাছ হয়। মাছ আনতেই হবে, মাছে ভাতে বাঙালি। তুমি বাঙালির ইকোনমি যে জায়গায় নিয়ে এসেছো, কাতলা মাছ কিনে বাঙালি খেতে পারছে না তৃণমূলের পাল্লায় পড়ে। পুকুরের ধার দিয়ে বাঙালি ঘুরছে দেখতে দেখতে। রোজগার এমন জায়গায় এনে দিয়েছে তৃণমূল। আমি আম জনতার কথা বলছি। ধরুন আম ফাম কেউ কিছু, আম রোজ, আম, জাম, জামরুল, মাছ রোজ কিনে খাচ্ছে। যাদের আর্থিক সামর্থ্য আর তৃণমূলের এই অশুভ কল্যাণে যারা খতম হয়ে গেছে, তারা ওই 12:30 বাজার যাচ্ছে, একটু পেট পচা মাছ দেখে, কানকো পচা দেখে কেটে খাচ্ছে। বাঙালি মাছ খাবেই। বাজেট অধিবেশনে বঙ্কিমদা বা অন্যান্য বাঙালি মনীষী যারা রয়েছেন, মহাপুরুষ যারা রয়েছেন, তাদের নামের ভুল উচ্চারণ, সেগুলো তো বাঙালি অস্মিতাকে আঘাত করা। যে টুপি দেওয়া সিলেবাস সিপিএম এর থেকে ভুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন, তারপর দেখেছেন যে আমি ডুবে যাচ্ছি। এই সিপিএম এর সিলেবাসটার মিথ্যা কথায় বিশ্বাস করা উচিত হয়নি। এখন আর তার পরিষ্কার, পেশেন্ট যখন আইসিইউতে ঢুকে যায়, তখন না কমলা লেবু নিয়ে দেখা করে কোনো লাভ হয় না। কি বাঙালি অস্মিতা মানেটা কি? কি বলা হচ্ছে? বঙ্কিমদা কোথায় খারাপ বলুন তো? কোন অশিক্ষিত বলেছে? রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা বলি না? বলি কি বলি না? তাহলে কি অপমান করি? তাহলে ওই মন্তব্যের পর, ওই সম্বোধনের পর আপনাদের দল থেকেই তো অনেকে বলেছিলেন যে হ্যাঁ ভুল করে বলে ফেলেছেন। সেটা কেন বলেছেন? যে বলেছে সে নিজে ভুল করেছে। বঙ্কিমদা বলা অপরাধ নাকি? শুভেন্দু অধিকারী 2টি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন, একটা নন্দীগ্রাম এবং একটা ভবানীপুর। এটা কি মনে হচ্ছে, মোক্ষম চাল নাকি উপযুক্ত প্রার্থীর অভাব? একদম মোক্ষম চাল। দেখুন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন। নন্দীগ্রামের পথে ঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের জল এখনো দেখতে পাওয়া যায়। তার মতো এত জনপ্রিয় নেতা যখন দাঁড়ায়, দল দাঁড় করায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিতে 1 সেকেন্ড রয়েছেন বলে আমার মনে হয় না। আমি কিন্তু সেই লোকটাকে খুঁজছি, ওনার বাড়িরই কেউ হবে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে যাচ্ছেন এটা দেখতে চেয়েছেন তৃণমূল দল থেকে। আমি জানি না, বললাম ঘরে বেশ কিছু শত্রু থাকে, বিভীষণ টিভিশন কিসব বলে টলে শুনেছি। কেউ চাইছে বোধ হয় যে হেরে যাক,
বিরোধী নেত্রী থাকবে না, দল থেকে বিরোধী নেতা তৈরি হবে পশ্চিমবঙ্গে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হল, হতেও পারে, জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়াবেন কবে ঠিক হল? শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে। যে শুভেন্দু অধিকারীর কাছে তিনি হেরেছেন, মানুষের পারসেপশন রয়েছে এই ক্যান্ডিডেটের কাছে ওই ক্যান্ডিডেট হারে। এবার তৃণমূল দল থেকে কেউ চাইছেন কি, বা কিছু লোক কি এক হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাও, যাতে না দলে কথা বলবার মতো ক্ষমতায় থাকে? এমনিতেই দেখুন পরিষ্কার ক্ষমতা থেকে চলে গেলে তৃণমূল 3 মাসের মধ্যে ভাড়া উঠে যাবে, অর্ধেক দল থাকবে না। একটা আদর্শ রয়েছে, জিজ্ঞেস করুন তৃণমূলকে আপনার আদর্শ কি? মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কি? মা মাটি মানুষ। কার স্লোগান? খালেদা জিয়ার। খালেদা জিয়ার স্লোগান এটা বাংলাদেশে, মা মাটি মানুষ। আমাদের কথা যারা শুনছেন যান গুগল করুন, খালেদা জিয়া মা মাটি মানুষ, পেয়ে যাবেন। এটা বলা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আপনাদের অঙ্গুলি লেহনে চলছে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। করতেই পারে, দেখুন যে তৃণমূল তাকে পরিষ্কার যেভাবে ভুয়ো ভোটার, তৃণমূলের দুর্নীতি ঘোটালার বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদের বিরুদ্ধে ঠিক এই একই কথা তৃণমূল বলে। এ তো নতুন নয়। একজন সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার সেই অভিজ্ঞতা আছে, যখন তৃণমূলের চোরদের ক্রিমিনালদের শাস্তি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে কোনো সাধারণ মানুষ যখন তার নাগরিক হিসেবে যে অধিকার পাচ্ছে না, যখন তারা রাস্তায় নেমেছেন, কথা বলেছেন, কোনো সেমিনার করেছেন, তাদের বলে দেওয়া হচ্ছে বিজেপির দালাল। মুখ্যমন্ত্রী যে নাট্যমঞ্চ তৈরি হলো ধর্মতলায়, ধর্ণামঞ্চ, যেখানে পর্দা ওঠে আর নামে অপূর্ব, কোনো ধর্ণামঞ্চ এরকম দেখতে পায়নি বাঙালি। নাচ গান কত কি হচ্ছে, কে কবিতা বলছে, কাকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে দিচ্ছে, দারুণ সাংস্কৃতিক সন্ধ্যা, সামনে চেয়ার ফাঁকা, দর্শকের আসন, অপূর্ব। না, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের বিষয়টা তো আলাদা। দেখুন, কাউকে যদি ভীমরুল কামড়ায়, সেরে যাওয়ার পরও যদি তার মনে হয় যে এখনো ভীমরুল কামড়াচ্ছে, এই ধরনের মানসিক রোগ সারাবার তো দায়িত্ব আমাদের না, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। স্বাধীন স্বায়ত্তশাসনে চলা, সংবিধানের ধারা মেনে চলা ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাজ কারা করে দিচ্ছে? ইলেকশন কমিশন একটা অফিস, এটা 30-40 জনের একটা কমিটি, বাস শেষ। আর জাতীয় নির্বাচন কমিশনে আপনাদের দলের কোনো হস্তক্ষেপ নেই কেন বলছেন? থাকবে? ভোট পার্বণে নতুন কবিতা লিখছেন? এখনো লিখিনি, ডেফিনেটলি লিখবো। রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, মহারানী আছেন টেনশনে। অনুব্রত মণ্ডলকে কি বলবেন? অনুব্রত মণ্ডল, আসলে আমার মনে হয়েছে যে আমাদের যে তারামণ্ডল আছে তাদের মতো সাজাবার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে বাঘের বাচ্চা বলে অপমান করেছিল ববি হাকিম। আমার কখনো মনে হয়নি তার বাবা বা মা বাঘ বা কেউ লুকিয়ে জঙ্গলে গিয়েছিল, তারপরে এই পরিণতি হয়েছে। আমার তাকে দেখে মানুষই মনে হয়, একজন মানুষ যিনি দলের জন্য অপরাধ করেছেন, দলের টাকা তোলবার জন্য কিছু টাকা নিজেকে রেখে দিয়েছিলেন, ফলত তিনি এখন আপাতত আমার দেশের নিয়ম অনুযায়ী আইনের তিনি জামিনে রয়েছেন। তিনি মানসিক এবং শারীরিক দিক থেকে সেরে যান, আর যদি অপরাধ করে থাকেন, যদি শাস্তি হয়, জেল খেটে বাইরে বেরোন, ভালো হয়ে যান, আর একটু রোগা হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নাকি রুদ্রনীল ঘোষের কবিতা? ভালো কবি কে? ভালো কবি মমতা বন্দ্যোপাধ্যায়। মানে উনি যদি আগে জন্মাতেন তো তাহলে রবীন্দ্রনাথ এবং নজরুল তারা পেন ভেঙে ফেলতেন, লিখবই না আর। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, তুমি আমি কোলা ব্যাং, প্রতিবেশী জ্যাকি চ্যাং, এ কে লিখতে পারে? এই যে দল বদলু, গিরগিটি, নানা তকমা লেগেছে আপনার গায়ে। আমাদের 2-3টে প্রেম হয়নি, তা বলি কি আমরা সবাই চরিত্রহীন? তা কি না তো। দল বদলু ফদলু কি, আমি কোনো দল ফল বদলাইনি। আমি আমার নিজের মতামত পাল্টে পরিষ্কার দেখতে পেয়েছি যে কোনটায় বেটার হবে, অন্তত কারা পাবলিকের জন্য সত্যি কথাটা বলছে বা কাজগুলো করছে। আমি তো একটা দল থেকে রাতারাতির একটা দলে কোনোদিন যাইনি, মিনিমাম 4 থেকে 5 বছর গ্যাপ গেছে প্রত্যেকটাতে।
এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।